শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। আপনার দীর্ঘ জীবন কামনা করছি। মহারাজ দীর্ঘজীবী হন। মাথা ওঠাও। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ বাবা। তোমরা হচ্ছ সাহসী এবং সুদক্ষ যোদ্ধা। শত্রুদের পরাজিত করে বিজয় এনে দিয়েছ, এটা সত্যিই গৌরবের। এই অর্জনে আমি অনেক আনন্দিত। আপনার সেবা করতে পারা আমার জন্য সম্মানের। ভালো। ইউএনইউএ, শুনেছি প্রিন্স চির জীবন বাঁচাতে যুদ্ধক্ষেত্রে তুমি জীবনের ঝুঁকি নিয়েছিলে। তুমি সত্যিই তোমার বাবার মতো সাহসী যোদ্ধা। ধন্যবাদ মহারাজ। প্রিন্স জি খুবই সাহসী এবং জ্ঞানী, সুদক্ষ যোদ্ধাও। আজ উনি না থাকলে আমি যুদ্ধক্ষেত্রেই মারা যেতাম। দেখো, এতটা বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। তোমাকে আমি পুরস্কার দেব। এখন থেকে তুমি অভিজাত অশ্বারোহী বাহিনীর উপপ্রধান হিসেবে ইউয়ান চিকে সহযোগিতা করবে। জি মহারাজ। মহারাজ, প্রিন্স ইয়ানশুন এসেছেন। আসতে বলো। ধন্যবাদ মহারাজ, অনুমতি দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মাথা ওঠাও। অসংখ্য ধন্যবাদ। অনেক দিন দেখি না, কয়েক বছর কেমন কাটলো? আপনার দয়ার কোনো তুলনা হয় না। আপনার কাছে আমি কৃতজ্ঞ। এখন ভালো আছি। সে সময় তুমি অনেক বেপরোয়া ছিলে, সেজন্য তোমার পরিবর্তন আনতে দূরে পাঠিয়েছিলাম। এখন প্রায় 3 বছর শেষ হতে চলেছে। তোমার স্বভাব চরিত্রে কি কোনো পরিবর্তন এসেছে? বিগত বছরগুলোতে আমি রাত দিন পরিশ্রম করেছি নিজেকে বদলানোর জন্য। আপনার সমস্ত শিক্ষার কথা স্মরণ করে নিজেকে আমি বদলে ফেলার চেষ্টা করেছি। মহারাজের প্রত্যাশা পূরণের যথাসাধ্য চেষ্টা করেছি। কথাটা শুনে ভালো লাগলো। যাই হোক, তুমি বাবার মতো হওনি। ছোটবেলা থেকে চাঙানে বড় হয়েছ, চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। তখন তোমাকে শাস্তি দেওয়ার কারণ ছিল কেউ যেন তোমাকে বিরক্ত না করে এবং তুমি যাতে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা ও পড়াশোনায় ব্যস্ত থাকো। ইয়ান বংশে একমাত্র তুমিই জীবিত আছো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ তোমাকে নিয়ে আমার অনেক আশা ছিল। এখন তুমি নিজের মধ্যে পরিবর্তন এনেছ, তাই আজ থেকে তুমি গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পাচ্ছ। এখন থেকে চাঙানে অবাধে চলাফেরা করবে। আন্তরিকতা প্রকাশের জন্য এই সিলমোহর তোমাকে দিলাম। আমি নিজের জীবন দিয়ে আপনার এই আন্তরিকতার সম্মান রক্ষা করব। ঠিক আছে, এখন উঠে দাঁড়াও।
ও হ্যাঁ, তোমাদের আমি যে কারণে এখানে ডেকেছি, একটা জরুরি বিষয়ে কথা বলার আছে। দয়া করে বলুন। শীঘ্রই রাওরানের রাষ্ট্রদূত এখানে আসবেন। তাদের স্বাগত জানাতে আমি শহরতলিতে একটি শিকার খেলার আয়োজন করতে চাইছি। এর জন্য বিস্তৃত শিকার ক্ষেত্র প্রয়োজন। তাই আমি শঙ্কিত যে নিরাপত্তার সমস্যা হতে পারে। কে নেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব? বাবা, আপনি ইউএনইউএ-কে ভরসা করতে পারেন। ও খুবই দায়িত্বশীল এবং আপনার বিশ্বাসের যোগ্য। ইউএনইউএ, তোমার মতামত কি? আমি মহারাজের বিশ্বাস রক্ষা করব। শুনে ভালো লাগলো। তাহলে এটাই সিদ্ধান্ত। তোমাকে আগের চেয়ে অনেক দুর্বল দেখাচ্ছে। আপনি সবসময় শক্তিশালী। গত কয়েক বছর ধরে সীমান্তে কঠোর লড়াই করেছেন। আমি তখন শহরে গৃহবন্দী ছিলাম। আপনাকে ধন্যবাদ জানানোর তেমন কোনো সুযোগ পাইনি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি উত্তরিয়ানকে বাঁচাতে চেয়েছিলেন, প্রয়োজনে সাহায্য করেছিলেন। আমি যতদিন বেঁচে আছি আপনার এই কৃতজ্ঞতা কখনো ভুলব না। এটা তোমার উদারতা। তোমার জন্য তেমন কিছুই করতে পারিনি। এখন যেহেতু বাবা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আশা করি তুমি নতুন জীবন শুরু করবে। সামনে অপার ভবিষ্যৎ। মহারাজ সত্যি অনেক ক্ষমাশীল। ওনার কাছে আমি চিরঋণী। একটা জরুরি সংবাদ আছে, মহারাজকে এখনই জানাতে হবে। আচ্ছা বলো, কি এমন জরুরি বিষয়? কাল রাতে রাজকীয় সমাধিতে আগুন লেগেছে। জেনারেল ঝাও আগুন নেভানোর জন্য অশ্বারোহী বাহিনীও মোতায়েন করেছিলেন, কিন্তু জমি শুকনো থাকায় কোনো কিছুই কাজে আসছে না। দায়িত্বে অবহেলার জন্য লর্ড ইউএনহুয়াইকে বন্দী করা হয়েছে। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি মহারাজকে জানাচ্ছি। রাজকীয় সমাধি চালায়, কার এত বড় সাহস? প্রিন্স ইউয়ানজি, বলো, কি বলবে? আপনার সাথে মহারাজের কিছু কথা আছে, তাই আপনাকে অপেক্ষা করতে বলেছেন। ইয়ান শুন, পরে আবার কথা হবে। যা ভালো মনে করেন আপনি। ইয়ানশুন, আমাকে কিছু বলবে জেনারেল ইউএ? তুমি কেমন আছো? কথা বলছো না কেন? জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আমি ভালো আছি। ডেকেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। ওসব নিয়ম রাখো। এসো, আমার কাছে বসো। ধন্যবাদ বাবা। বাবা, দেখো, পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিযোগিতা থাকবেই। একজন সেনা উপপ্রধান হিসেবে বিদ্রোহীদের যেভাবে দমিয়েছ, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। ধন্যবাদ বাবা। যাই হোক, এসব বলার জন্য ডাকিনি, শুধু মূল বিষয়টা তুলে ধরব। শত বছর ধরে রাজবংশগুলোয় পরিবর্তন এসেছে, এটাই প্রচলিত নিয়ম। যত শক্তিধরই আসুক, আমি কাউকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকব না। কিন্তু তুমি আমার ছেলে, যাকে আমি সবচেয়ে ভরসা করি। আমি সত্যি অভিভূত। যখন আমি মার্কুইস ডিংবেইকে শাস্তি দিতে চেয়েছিলাম, পুরো সাম্রাজ্য সম্মত ছিল। শুধু তুমি আর ইউএনইউএ বিরোধিতা করেছিলে। ডিংবের সাথে তোমার সম্পর্ক ছিল না,
আর ইয়ানশুনকেও তুমি ভালোভাবে চিনতে না। তখন বুঝতে পেরেছিলাম আমার এই ছেলে এই ওয়েই সাম্রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত সেবক হবে। সে সময় এসব বিষয়ে অজ্ঞ ছিলাম, তাই আমি আপনাকে যথেষ্ট সহযোগিতা করতে পারিনি। সিদ্ধান্তের বিরুদ্ধেও গিয়েছিলাম। জানি আমি একজন অযোগ্য ছেলে। না, ভুল কিছু করনি, এজন্য তোমার প্রশংসা করি। তুমি সৎ এবং সরল। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। দেখো, সমাধির বিষয়টা আমাকে চিন্তিত করে তুলেছে। তুমি বিজয়ী হয়ে ফিরেছ, এতে আমি এমন একজনের সাহায্য পাবো যে ভরসার যোগ্য। এখন আমি একটু বিশ্রাম নিতে পারবো। বাবা, আপনি এখনো অনেক শক্তিশালী। আমার সাহায্যের তেমন কোনো প্রয়োজন হবে না। আর তাছাড়া আমার সকল জ্যেষ্ঠ ভাইয়েরা আমার চেয়ে তারা বেশি দক্ষ। যাই হোক, আপনার কাছে ফিরে আসতে পেরে আর আপনার এই ইতিবাচক মন্তব্য শুনে আমি সত্যি অনেক আনন্দিত। এতটা বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার ভাইদের মধ্যে সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছ, সেটা পরিষ্কার। সীমান্তের জেনারেলরা তোমার ব্যাপারে সবই বলেছে। যুদ্ধক্ষেত্রে তোমার দক্ষতা ও কৌশল আমাদের বিজয়ে এনে দিয়েছে। তোমার এই সাফল্যে সবাই সাক্ষী ছিল। এখন তুমি ফিরে এসেছ, আশা করি আমাকে তুমি নিরাশ করবে না। কথা দিচ্ছি, আপনাকে নিরাশ করব না। হয়েছে, এখন উঠে দাঁড়াও। ধন্যবাদ। বহুদিন পর দেখা। কেমন আছো তুমি? একই প্রশ্ন তুমি একটু আগেও করেছিলে। তখন ওখানে অনেক লোক ছিল, আর সেজন্য সেভাবে কোনো কথা বলা হয়নি। এখন এখানে শুধু আমরা দুজন আছি, তাই আবার জানতে চাইছি। আমি ভালো আছি। খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ। এতদিন যে চিঠি লিখেছি সেগুলো পেয়েছ? 3 বছর ধরে আমাকে ওই প্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল, আর আমি জীবনের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু একবারের জন্য মনে হয়নি তুমি যা কিছু পাঠিয়েছ তা আমার জন্য জরুরি। সে সময় আমি নিরুপায় ছিলাম। যখন আমি খবরটা জানতে পারলাম মার্কুইস ডিংবেই তখন মৃত, তোমাকে বাঁচানোর জন্য আমাকে... জেনারেল, কি মনে হয় এই ধরনের বাতাসের সাথে রাজকীয় সমাধির আগুন কি ছড়িয়ে পড়তে পারে? হতে পারে আমি এই চাঙানের সবচেয়ে বেকার মানুষ, কিন্তু তার মানে এই নয় যে আমি এখানে বসে বসে তোমার এই কথাগুলো শুনতে ইচ্ছুক। বিষয়টা সত্যিই অদ্ভুত। আমি আগেই জানতাম যে তুমি গুরুত্বপূর্ণ কিছু বলবে না, তারপরও কৌতূহল ছিল। ভেবেছিলাম আজ হয়তো তুমি নতুন কিছু বলবে। যাই হোক, তুমি কেন ঝাও শিফিং আর ইউএন হুয়াইয়ের পথ বেছে নিচ্ছ না? আমার থেকে মুখ ফিরিয়ে পরিবারের পক্ষ নাও। সেটা অন্তত তোমার লোক দেখানো বন্ধুত্বের চেয়ে ভালো। বিজয়ী হয়ে ফিরে অনেক সম্মান পেয়েছ। তোমার আর প্রিন্স চির সম্পর্ক এখন সহোদরের মতো। তোমরা হচ্ছ চাঙানের জ্বলন্ত নক্ষত্র। তাই আমার মতো একজন অপরাধীর সাথে সময় নষ্ট করলে সমালোচনার সম্মুখীন হবে। আমাদের আলাদা পথে চলাই ভালো। সিংহা মারা যায়নি, ও তোমার কাছেই আছে, তাই না? তুমি কি আবার ওকে হত্যা করতে চাও নাকি?
একবারও কি ভয় হয়নি যে ইউএনইউএ তোমাকে দেখে ফেলতে পারে? ও তখন সমাধিতে ছিল। লড়াইয়ের সময় ওর তলোয়ারও নিয়েছি। ওকে চিনেছি মানে আমাকেও চিনেছে। যেহেতু ও সব জেনেই গেছে, তাহলে লুকোবো কেন? ইউএনইউএ সমাধিতে ছিল? আমার ধারণা ও ইউএন হুয়াইকে খুঁজছিল। হঠাৎ আমাদের দেখে অনুসরণ করতে শুরু করে। ও কি রাজসভায় গিয়ে সব বলে দিয়েছে? না, না জানার অভিনয় করেছে। এমনকি বিষয়টা ইউয়ানচি জানার পরও এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। ও আমাদের চেয়ে ইউএন হুয়াইকে মৃত দেখতে আগ্রহী। যেহেতু ইউএনইউএ এখন ফিরে এসেছে, সেজন্য তোমাকে আরো সতর্ক হতে হবে। ওর মনে কি আছে তা বোঝা কঠিন, সে কথা আমরা ভালোভাবেই জানি। আমাদের আরো সাবধানে চলতে হবে। যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। আমাদের তো শত্রুর অভাব নেই, আরেকজন না হয় বাড়ল। ও হ্যাঁ, সম্রাট আদেশ দিয়েছেন। আজ আমার গৃহবন্দিত্বের সমাপ্তি হয়েছে। চলাফেরায় আর কোনো বাধা নেই। সত্যি দারুণ খবর। ওদিকে ঘোরো। সামান্য ক্ষত সেরে যাবে। চেহারার অবস্থা দেখেছ? নিজের একটু যত্ন নাও। তোমার বয়সী মেয়েরা নিজেদের কত খেয়াল রাখে। এভাবে চলতে থাকলে তোমাকে কেউ বিয়ে করবে না। বিয়ে করতেও চাই না। ঠিক আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কি করছো ইউএ? রাজপ্রাসাদ থেকে সোজা এখানে চলে এলেন যে? আপনি কি সবাইকে জানাতে চাইছেন যে আমরা একই নৌকায় অবস্থান করছি? দেখো ইউএ, আমরা যাই করি বা বলি না কেন, সবাই এটাই ভাববে। আমার মনে হয় সবকিছু খোলাসাই ভালো। তাছাড়া বাবারও এতে কোনো আপত্তি নেই। তাহলে ভয় কিসের? ইউএন হুয়াইকে শাস্তি দিয়েছেন? এটা তো কেবলমাত্র শুরু। ঝাও এবং উইরাও শাস্তি পাবে। মহারাজ কি আপনাকে এটা বলতেই রেখেছিলেন? তুমি যা ভাবছো তা না, আমার অনেক প্রশংসা করেছেন। আপনি বিশ্বাস করেছেন? কেন বিশ্বাস করব না? আমি ওনার ছেলে, বাবা ছেলের বিজয়ে প্রশংসা করবেন, এটাই তো স্বাভাবিক। আমার ধারণা আপনি সীমান্তে ফিরে গিয়ে যুদ্ধ করতে চান। খুব ভালো সিদ্ধান্ত। চাঙানের বাতাস বিষণ্ণ হয়ে আছে। এর চেয়ে সীমান্তের বাতাস অনেক সতেজ। সত্যি, তোমার কাছে কিছুই লুকানো যায় না। আমার তৃতীয় ভাই শীঘ্রই ফিরে আসছে। তাছাড়া বাবা প্রিন্স মুর প্রাসাদ সংস্কার করাচ্ছেন। প্রাসাদের কাজে কারিগরদের মোতায়েন করেছেন। কাজও দ্রুত হচ্ছে। যদিও আমাদের ফিরে আসার সাথে সাথে আমাদের সামরিক শক্তি দিয়েছেন। আর তাই আমি বলছিলাম, এই অনুগ্রহটি অনেক কিছু। ভেবে দেখুন, তিনি যেভাবে চাঙান ছেড়ে গিয়েছিলেন, গত 2 বছরে পূর্বাঞ্চলের জন্য তেমন কিছুই করেননি। সম্রাট ওনাকে ফিরিয়ে আনছেন আপনার ক্ষমতার ভারসাম্য রাখতে। সেই সময় বাবা দুজনকে চাঙান থেকে বিতাড়িত করেছিলেন। এখন আবার আমরা দুজনই ফিরে আসব। মনে হচ্ছে জীবন এখানে শান্ত হবে না। শান্তি চাইলে ফেরা উচিত হয়নি। যদিও চাঙান মানে শান্তির শহর, তবে এটাই পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর জায়গা। এই কথাটা আপনিও জানেন। দেখা যাক, সামনে যা আসবে আমরা মোকাবেলা করব। অতীতে আমার কোনো পরিকল্পনা ছিল না, তাই শুধু ঠকেছি। কিন্তু এখন আমি তোমাকে পেয়েছি, তাই আমাকে ঠকানো এতটা সহজ হবে না। যাই হোক, সমাধির আগুনের ব্যাপারে কি ভাবলে? কোনো খবর পেয়েছো? না, এখনো পাইনি। বাবা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত। যদি জানতে পারো এর পেছনে কে আছে, তাহলে উনি অনেক খুশি হবেন। চেষ্টা করব। ভালো ইউএ, তুমি আমার সম্মান রেখেছ। যুদ্ধক্ষেত্র থেকে অক্ষত অবস্থায় ফিরে তুমি আরো বিচক্ষণ ও চিন্তাশীল হয়ে উঠেছ।
অনেক ধন্যবাদ দাদা। যেহেতু ফিরে এসেছি সেহেতু আমি স্কাই আইয়ের দায়িত্ব নিতে আগ্রহী। শোনো ইউএ, স্কাই আই এখন পুরোপুরি ক্ষমতাহীন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গুপ্তচররা। যতদিন ওরা থাকবে নিঃসন্দেহে স্কাই আই পুনরুজ্জীবিত হবে। হুম। ঝাংইউ সমাধির জিনিসগুলো বাজারে বিক্রির জন্য নিয়েছে। অনেক পরিকল্পনা করেছি, তার মধ্যে দু একটা কাজে আসবেই। যখনই অন্ত্যেষ্টিক্রিয়ার জিনিসপত্র সম্রাটের কাছে পৌঁছে যাবে উনি ক্ষিপ্ত হয়ে উঠবেন। কিন্তু এতে অনেক সময় লেগে যাবে। একটু সময় তো লাগবেই, তবে এটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের খেলাটা আরো বড় পরিসরে খেলতে পারি। আরে তুমি আমার গাছ কাটলে কেন? এটা অনেক দামি গাছ। দামি গাছ? অবশ্যই। এর বিনিময়ে 10টা ধনুক, 20টা ছুরি আর 2টো বর্মও পাবো। ঠিক আছে, ফেমিয়াকে বলে দিও আমাকে যেন এসব অকার্যকর জিনিস না পাঠায়। এসবের আমার দরকার নেই। তোমার জন্য এটা কে বলেছে? সম্রাটের জন্মদিনে ওনাকে উপহার দেবে। শুধু একটা চারা গাছ? মাই লর্ড, মিসচু, আপনারা খেতে আসুন। খিদে নেই। প্রিন্স ইয়ানশুনের সাথে কি আপনার দেখা হয়েছে? হয়েছে। খুব খুশি হলাম। সুস্থ থাকলেও ওকে অনেক হতাশ লাগছিল। আগের চেয়ে অনেক বদলে গেছে। জীবনের সাথে লড়ছে, পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। এখন বলুন, প্রিন্স ইয়ানশুন সম্পর্কে আপনার মতামত কি? ওর প্রতি আমার স্নেহ একই আছে, তবে আমি আমার পরিচয় ও বর্তমান অবস্থা ভুলে যাইনি। তার মানে আপনি বলছেন ওর কাছ থেকে মুক্তি পেতে চাইলে আমি বাধা দেব না। সত্যি আপনি অনেক নিষ্ঠুর একজন লোক। ওর দুর্ভাগ্য, তবে মানুষগুলো নির্দোষ ছিল। আমি ইয়ানশুনকে আপনাদের সবার চেয়ে খুব ভালোভাবে চিনি। ওর সম্পর্কে আপনার যে চিন্তা ভাবনা তা আমি পরিষ্কার বুঝতে পারছি। আমরা ওকে উত্তর ইয়ানে ফেরত পাঠাতে পারি না। যদিও ইয়ানশুনের পরিবারও পুরো উত্তর ইয়ানের সাথে অন্যায় হয়েছিল, কিন্তু এখন ওয়েই এবং ওয়েড জনগণকে রক্ষা করার জন্য ওর প্রতি কোনো দয়া দেখাবো না। ওকে ফিরে যেতে দেব না। বুঝলাম, কিন্তু জেনারেল ইউএও কি তাই ভাবেন? আমি আশা করি সেও বিষয়টা বুঝবে। আমাদের বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করবে না। শোনো, এই জিনিসগুলো নিয়ে ওইদিকে রাখো। হ্যাঁ, এইগুলো এদিকে নাও। আচ্ছা। আচু, চলো জলদি। থামো। বলুন প্রিন্স ইওয়ানসং। প্রিন্স ইওয়ানসং। ইয়ানশুন, আজকাল তোমার কোনো দেখাই পাওয়া যায় না। জানো, তোমার কথা আমার কত মনে পড়েছে। প্রিন্স আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছে। এই তো কয়েকদিন আগেই আমাদের দেখা হয়েছিল। আচ্ছা, কয়েকদিন আগেই দেখা হয়েছিল। আমার কেন মনে পড়ছে না? আর জানো আছো, তোমাকে খুঁজতে আমি কদিন আগে ইঙ্গের প্রাসাদে গিয়েছি। প্রহরীরা বলল তুমি নেই। বাইরে ছিলাম। এটা খুব ভালো।
যে কোনো সময় বাইরে যেতে পারো। ও হ্যাঁ, কদিন আগে একবার আমিও বাইরে গিয়েছিলাম, আমি আর আমার অষ্টম ভাই ওয়াইন খাওয়ার জন্য। তারপর বাবা কথাটা জানতে পেরে আমাকে শাস্তি দেন। শাস্তি হিসেবে আমাকে দাউদেজিং অনুলিপি 200 বার করতে বলেছিলেন। বুঝতে পারছো বিষয়টা? ভাবো আমার হাতের কি অবস্থা হয়েছিল। শুধু ওয়াইন খাওয়ার জন্যই শাস্তি পেয়েছেন, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি কিছুই করিনি। ইয়ান শুন, আমি কিছুক্ষণের জন্য আচুকে নিয়ে যাচ্ছি, তুমি কিছু মনে করো না। কিছু বলছো না মানে সম্মতি আছে? চলো চলো, কথা আছে। আচু, ইয়ান শুনের কি মাথা খারাপ হয়ে গেছে? জানো তো ইউএ ফিরে এসেছে। ও যদি দেখে তুমি ফিরে এসেছো তাহলে তো বিশাল ঝামেলা হয়ে যাবে। ওনার সাথে দেখা হয়েছে। কি বললে তুমি? তোমার সাথে দেখা হয়েছে? তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি একজন সামান্য দাসী, আমার কথা কি আর মনে আছে? এখন তুমি আর কোনো সাধারণ দাসী নও। মৃত্যুদণ্ডের ঘটনার পর তোমার কথা সবাই পরিষ্কারভাবে মনে রেখেছে। সে যাই হোক, ইয়ানশুনকে আর তোমাকে মহারাজ ক্ষমা করেছিলেন। ইউএ কিছুই করতে পারবে না, আর আমি তো তোমার পাশে আছি। এসব বলার জন্যই ডেকেছেন? না, এসব বলার জন্য ডাকিনি। আর 3 মাস পর আমি এই প্রাসাদ ছেড়ে আলাদা একটা প্রাসাদে থাকব, আর বিয়েও করব। তাই? অভিনন্দন। আরে কি চমৎকার একটা খবর দিলাম, খুশি হওনি? অবশ্যই হয়েছি। দেখে একদমই মনে হচ্ছে না। অনেক খুশি হয়েছি। তাহলে মুখে হাসি নেই কেন? সব মানুষ তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। আমি অনেক আনন্দিত, আনন্দে মনটা নেচে উঠছে। আনন্দিত হলে আমি বুঝতে পারছি না কেন। কারণ আনন্দটা ভেতরে। চলবে না, এত বড় একটা বিষয়ে মনে মনে খুশি হলে চলবে না, উপহারও দিতে হবে। আমার কাছে উপহার চাইছেন, ব্যাপারটা কেমন হলো না? আসলে বলছিলাম তুমি তোমার নিজেকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, মানে আমি আসলে ওভাবে কিছু বলিনি। আসলে বলছিলাম যখন আমি আলাদা প্রাসাদে থাকবো তখন তুমি চাইলে সেখানে আসতে পারো। আপনার প্রাসাদে? হ্যাঁ। আজও তুমি কি জানো ইয়ানশুনের উত্তরিয়ান কত দূরে? উত্তরিয়ান অনেক দূরের অঞ্চল, সেখানে বছরের অর্ধেক সময় তুষারপাত হয়। সেখানে গেলে তোমার অনেক কষ্ট হবে, তার চেয়ে বরং তুমি আমার এখানে চলে এসো। মানে একজন দাসীকে সযত্নে বসিয়ে রাখবেন? এসব কি বলছো তুমি? তোমার কি মনে হয় আমি তোমাকে দাসী বানিয়ে রাখবো? আচ্ছা, একে অপরকে আমরা বহু বছর ধরে চিনি, অবশেষে আমরা পুনরায় মিলিত হয়েছি। তোমার কি একবারের জন্য কখনো মনে হয়েছে আমি তোমার সাথে দাসীর মতো আচরণ করেছি? ঠিক আছে, আমি মজা করেছি। এমন মজা তো কখনো ইয়ানশুনের সাথে করো না। যদি আর কিছু বলার না থাকে আমি আসছি। কোথায় যাচ্ছ? দাসীর জীবনে ফিরে যাচ্ছি। জঙ্গলটা অনেক গহীন, জন্তু জানোয়ার আছে, তোমাকে খেয়ে ফেলতে পারে। আমার সাথে এসো। তাছাড়া ইউএ আর ঝাও শিফিং আশেপাশেই আছে, সাবধানে। শুনতে পাচ্ছ? কি হলো? কোথায় তুমি? তুমি এখানে একা একা কি করছো? কি হয়েছে তোমার? ঠিক হয়ে যাবে। জামা, এটাও গুনবো? এই তুমি কোন প্রাসাদের কৃতদাস? আমার শিকার সরালে কেন? আমি কৃতদাস না। তাহলে মনে হচ্ছে আমরা আমাদের নতুন শিকার পেয়ে গেছি। কি বলো, আরেকবার চেষ্টা করব? নিশ্চয়ই। এই মুদ্রার থলেটা নিয়ে দৌড়াও, যত দ্রুত পারো দৌড়াও। চলো।
আমি তোমাকে দৌড়াতে বলেছি। আপনার তীর অনেক দ্রুত ছুটছে, এতে দৌড়ে যাওয়া কৃতদাস সহজেই মরবে। তবে আপনি কি ছুটে চলা ঘোড়াকে মারতে পারবেন? অবশ্যই, আমি আকাশে উড়ে যাওয়া ঈগলকেও শিকার করতে পারি, আর এটা পারবো না? আচ্ছা, যদি আমি ঘোড়ার পিঠে থাকি তাহলে আমাকে কি আঘাত করতে পারবেন? শোনো ঝালু, তোমার ঘোড়াটা ওকে দাও। ওকে? প্রশ্ন না করে যা বলছি করো। নাও। ধন্যবাদ। আরে, ঘোড়ায় কিভাবে চড়তে হয় জানো? মনে হচ্ছে তোমাকে তীর ছোড়ার আগেই ঘোড়ার পায়ে পিষে মারা যাবে। ঠিক আছে, শুরু করা যাক। এবার জলদি যাও। ও ও ও আমার ঘোড়া নিয়ে পালাচ্ছে। মাই লর্ড, প্রিন্স ইউয়ান সং একটা উপহার পাঠিয়েছেন মিস আচুর জন্য। রেখে যাও। লর্ড সং বলেছেন আমি যেন এটা নিজের হাতেই মিস আচুকে পৌঁছে দিই। আমি তাহলে আসি। আজিং, মাই লর্ড, প্রিন্সেসের জন্য যে উপহারটা এনেছি সেটা নিয়ে এসো। জি। মাই লর্ড, এই পোশাকটা নানজুনের দুর্লভ উপকরণে তৈরি। এটাই ছিল সর্বশেষ পোশাক। এর নকশাটা খুবই চমৎকার, নিশ্চয়ই পছন্দ করবেন। কি মিস আচু, এটা কার ঘোড়া আর আহত কেন? চিন্তার কিছু নেই, ঘোড়াটা ছেড়ে দাও, ও একাই ফিরে যাবে। আচ্ছা। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? না, কিছু না। এটা কি? তোমার জন্য। এটা আমার জন্য?
এটা তুমি আমাকে দিচ্ছ কেন? একজন আমাকে এটা দিয়েছে, মনে হয়েছে তোমাকে ভালো মানাবে। তোমার কি পছন্দ হয়েছে? এত সুন্দর পোশাক পছন্দ হবে না, কিন্তু আমি অনেকদিন এই ধরনের পোশাক পরি না, পরার সুযোগও নেই। সুযোগ আছে। সম্রাট এখন আমাকে ক্ষমা করে দিয়েছেন, গৃহবন্দী দশা থেকে মুক্তি দিয়েছেন। যখন ইচ্ছা পড়তে পারো। শোনো, এটা তোমাকে ইউয়ান সং দিয়েছে। ইউয়ান সং দিয়েছে? হ্যাঁ। এখানে আরেকটা পোশাক। হ্যাঁ, রংটা একদম নিজের মতোই পছন্দ করেছে। তোমার উপহারটা বেশি সুন্দর হয়েছে। সরে যাও। কে আপনি? এত সাহস! আমাকে প্রশ্ন করছো আমি কে? যে এখনো আমাকে চেনে না তার বেঁচে থেকে কি লাভ? ছাড়ো এটা। তুমিও দেখছি এখানে। এটা আমি কাকে দেখছি? উত্তরিয়ানের ছোট্ট নেকড়ে শাবক। ইয়ান শুন, অনেকদিন তোমার সাথে দেখা নেই। তোমার পুরো পরিবার তো মারা গেছে, আর তুমি কচ্ছপের মতো শত্রুদের ডানার নিচে মাথা লুকিয়ে আছো। তোমার মতো ধৈর্যশীল মানুষ আমি কমই দেখেছি। প্রিন্সেস ঝামা এখানে এসেছে অন্য কারণে। তোমার এই অসভ্য কৃতদাস আমাকে অপমান করেছে, ওকে শাস্তি দিতে এসেছি। আচ্ছা, আগে বলো তুমি ওকে কেমন শাস্তি দিতে চাও? এখনো ভাবিনি। যাই হোক, তোমার কোনো সাহায্য লাগবে না। শুধু বলো এই কৃতদাসের মূল্য কত, তার দ্বিগুণ দেব। দেখো, তুমি যা দিতে ইচ্ছুক আমি তোমাকে তার 10 গুণ দেব। তবুও বলছি তুমি ওকে ছেড়ে দাও, বুঝেছ? ইয়ান শুন, তুমি কিন্তু বোকামি করছো। তোমার ভাগ্য ভালো যে আমি এখনো কিছুই বলিনি। সামান্য কৃতদাসের জন্য আমাকে অপমান করছো। যদি আজ সম্রাট নিজেও আসতেন, তবু আমি ওকে কারো হাতে তুলে দিতে রাজি হতাম না। শুনে রাখো, তার চেয়ে বড় কথা হলো ও কোনো কৃতদাস না। বাহ, খুব চমৎকার। ইয়ানের ভালোবাসা অন্যদের চেয়ে ভিন্ন। মার্কুইস ডিংবেই বাইশিং এর জন্য সম্রাটকে রক্ষা করেছিলেন। দেখলে তো এর পরিণতি। মনে হচ্ছে ইয়ান বংশ আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ এখানে কোনো শত্রুর দরকার নেই। কেউ নিজের ভালো চাইলে কি একটা ছেলেকে ভালোবাসে? ইয়ান শুন, কি ভেবেছো তোমার মতামতের জন্য অপেক্ষা করছি? তোমার অবস্থান এখন কোথায় ভেবে দেখেছো? আমি যেভাবেই হোক এই কৃতদাসকে নিয়ে যাব। শুধু নিয়েই যাব না, এমন অত্যাচার করব যাতে মরে যায়। আমি দেখব কি করতে পারো। ও তো দেখছে একটা মেয়ে, এমনকি বেশ সুন্দরী। ইয়ান শুন, শিকার খেলা অনেকদিন চলবে। ওই সুন্দরী দাসীকে দেখে রেখো, কারো কাছে ধরা পড়ে গেলে বাঁচাতে পারবে না। চলো। মাই লর্ড, সবকিছু ঠিকঠাক আছে? ঠিক আছে। একটা সমস্যা হয়ে গেছে। শুনেছি ঝামা খুবই অহংকারী মেয়ে। কি মনে হয় ওর সাথে কে এমন করবে? এটা হতে পারে আমার প্রাক্তন দাসীর কাজ। একজন দাসী? হ্যাঁ। তলোয়ার বদলে ফেলেছ?
আজ রাতের অনুষ্ঠানে আমার সাথে তুমি আসবে। সত্যি বলছো? হ্যাঁ, আমার ধারণা ঝামা আবার এসে ঝামেলা করবে। আমি না থাকলে তোমার পরিচয় নিয়ে নানাভাবে উত্ত্যক্ত করবে। আমি বরং লুকিয়ে থাকবো। এত বড় জায়গায় আমাকে কিছুতেই খুঁজে পাবে না। সবসময় তো আর লুকিয়ে থাকতে পারবে না। তুমি শুধু 1 ঘন্টা ওখানে থাকলে তোমার কথা সবাই জেনে যাবে। তাছাড়া একদিন সামনে আসতেই হবে। তাই বলছি, তুমিও আমার সাথে চলো। আর তুমি এই পোশাকটা পরবে। আমি এই পোশাকে? সমস্যা কোথায়? সময় বদলে গেছে। আমাদের অবস্থা 3 বছর আগের মতো নেই। আমার কাছে সম্রাটের দেয়া সিলমোহরও আছে। তাই প্রতিটা পরিবার কিছু করার আগে ভাববে। কথাটা কি শুনেছ? ইয়ানশুনের সাথে যে দাসীটা ছিল ও মারা যায়নি। এত বছর নাকি ও ইয়ানশুনের সাথেই লুকিয়েছিল। ইউএনইউ এর ব্যক্তিগত দাসী সিঙ্গার কথা বলছো? হ্যাঁ, ওর কথাই। চারপাশে এমন সব গুঞ্জনই শোনা যাচ্ছে। এটা তো খুশির খবর। আমি ভাবতাম ও খুব সহজেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অবশেষে আমি তাহলে ওকে নিজ হাতে মারার সুযোগ পাচ্ছি। কালকের জন্য কি ভাবলে? ভেবেছি কাল আমরা দুজন একসাথে বের হব। এমন ভাবে যাব যেন প্রমাণ না থাকে। ঠিক আছে? ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। কোনো বিষয় নিয়ে তো তাড়াহুড়ো করা উচিত না। শিকারের আয়োজন সম্রাট করেছেন, সেখানে অনেক রাষ্ট্রদূতও থাকবেন। তোমরা সম্রাটকে লুকিয়ে এসব করবে? যদি কেউ জানতে পারে তাহলে কি এমন হবে? আরে ও হচ্ছে একজন অপরাধী। ওকে হত্যা করা আর একটা পিঁপড়া মারা সমান কথা, বুঝেছো? ভুলে যেও না সম্রাট ওকে সিলমোহর দিয়েছেন। তার মানে তোমরা বুঝতেই পারছো ওর অবস্থা এখন আর আগের মতো নেই, বুঝেছো? হ্যাঁ, আর এর জন্য ওর 3 বছর চলে গেছে। যদি এখনই কিছু না করি আরো দেরি হয়ে যাবে। ভাই সুইউ, তাঁবুতে আমার জন্য অনেক সুন্দরী মেয়ের অপেক্ষা করছে। এখন আমাকে যেতে হবে। কালকের সব ব্যবস্থা করে রেখো। আসি। ঠিক আছে, তুমি এসো। তুমি কি এখনো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারোনি? এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী কোন পরিবার? নিঃসন্দেহে ঝাওরা। ঝাও শিফেং সব সময় ওই পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। ভুলে যেও না, এখন সম্রাটের যে উপপত্নী ওনার ঘনিষ্ঠ, তিনি ঝাও বংশের। আগামীকালের আয়োজনে উনি সম্রাটের পাশে থাকবেন। আগামীকাল যদি কিছু হয়ে যায়, আমরা সব দোষ ঝাও পরিবারের উপর চাপিয়ে বলির পাঠা বানাবো। ওসব নিয়ে ভেবো না ভাই। তোমার মন মেয়েদের মতো কোমল, তাই যা করার আমি করব। বাহ, কি চান আপনি? আচ্ছা, আমার দেয়া পোশাকটা তুমি পরনি কেন? এটা ভালো মনে হয়েছে তাই। মোটেও না, এটা একদমই ভালো লাগছে না। তোমার গায়ে একটুও মানায়নি এটা। কিন্তু আমার তা মনে হচ্ছে না। ইয়ান শোন, তুমি বলো ওকে বেমানান লাগছে না? আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是
一点一滴。